নমস্কার বন্ধুরা, বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন ধরনের গল্প, ছোট গল্প, বড় গল্প, ভৌতিক গল্প, রহস্য, রোমাঞ্চকর গল্প, হাসির গল্প ইত্যাদি দিয়ে সাজানো আমার এই চ্যানেলটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেইটি নেওয়া হয়েছে 50টি ভূতের গল্পর বই থেকে। লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। আর আজকের গল্পের নাম বছর 20 আগে। তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি। এই গল্প যারা পড়বে তারা সকলেই হয়তো এক বাক্যে বলবে স্রেফ চমক সৃষ্টিকারী মস্তিষ্ক প্রসূত একটা ঘটনা মাত্র। কিন্তু এই গল্প যিনি আমাকে বলেছিলেন তাকে অবিশ্বাস করার মতো মানসিকতা আমার অন্তত নেই। ঘটনাকালও খুব বেশি পুরনো দিনেরও নয়, মাত্র বছর 20 আগেকার কথা। মৌলালির কাছে রতিকান্ত পোদ্দার নামে এক ভদ্রলোক থাকতেন। খুবই অভাবী লোক, স্ত্রী এবং 2টি ছেলে মেয়ে নিয়ে দারিদ্র্যের সংসার। ভদ্রলোক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ভাগ্যবশত প্রতিষ্ঠানটি ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাওয়ায় চাকরি খুইয়ে একেবারে মাথায় হাত দিয়ে বসলেন ভদ্রলোক। একেই চাকরিহীন হয়ে মন মেজাজের ঠিক ছিল না, তার উপর স্ত্রীর গঞ্জনা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে রতিকান্তবাবু ঠিক করলেন আত্মহত্যা করে এই কলহ এবং দুর্ভাবনার হাত থেকেই রেহাই নেবেন তিনি। এই ভেবে এক রাতে রতিকান্তবাবু বাড়ি থেকে বেরিয়ে সবার অলক্ষ্যে কাছাকাছি এক বিখ্যাত কবরখানায় ঢুকে পড়লেন। পকেটে কাগজে মোড়াও বিষ ছিল। এটা খেলেই সব জ্বালার অবসান হয়ে যাবে। নিরাপদে দেহ রক্ষার জন্য নির্জন কবরখানাই হচ্ছে উপযুক্ত স্থান। এখানে কেউ চেঁচামেচিও করবে না, কেউ বাধাও দেবে না, অথচ শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়া যাবে। তখন গরমের দিন, তাই ফুটফুটে জ্যোৎস্নার রাত। রতিকান্তবাবু কবরখানায় ঢুকে চাঁদের আলোর আলোকিত জায়গাটার ভেতরের রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন। চিরকালের বাইরে দিয়ে যাতায়াত করেছেন তিনি, ভেতরে কখনো ঢোকার প্রয়োজনও মনে করেননি। আজ ভেতরে ঢুকে এক গভীর প্রশান্তিতে ভরে উঠল তার মন প্রাণ। অন্য সময় হলে কবরখানায় ঢোকার কথা সজ্ঞানে চিন্তা করতে পারতেন না তিনি, কিন্তু মৃত্যুর জন্য যে মানুষটা তৈরি তার আর ভয় কিসের? কবরখানায় ঢুকে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একেবারে দিশেহারা হয়ে পড়লেন তিনি। কত বিচিত্র রকমের স্মৃতিসৌধ যে আছে তা তার ধারণারও বাইরে ছিল। অবশেষে অনেক ক্লান্ত হয়ে একটি খুব সুন্দর সোপানযুক্ত বড়সড় স্মৃতিসৌধের ওপর বসে পড়লেন। ফুরফুর করে হাওয়া বইছে, সেই হাওয়ায় ঘুম নেমে আসছে চোখে। কত মানুষ তো এর ভেতরে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। কাজেই এর উপরে শুয়ে যদি কেউ একটু ঘুমোয় তো কার কি বলার আছে? এই ভেবে তিনি কবর সৌধের মসৃণ পাথরের চাতালে শুয়ে পড়লেন। কেউ কোথাও নেই, নিস্তব্ধ নিঝুম চারিদিক, শুধু আগাছাই ভরা। মাঝে মধ্যে 2-1টা কেদো কুকুরের ছুটোছুটি ছাড়া আর কারো অস্তিত্ব নেই। শুয়ে থাকতে থাকতেই ঘুমে লুটিয়ে পড়লেন তিনি। কতক্ষণ ঘুমিয়েছিলেন খেয়ালও নেই তার। হঠাৎ একজনের ধমকে ঘুম ছুটে গেল। ধড়মড়িয়ে উঠে বসেই দেখলেন তার সামনে একজন দীর্ঘদেহ খাঁটি ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছেন। জ্যোৎস্নার আলোয় সাহেবের গায়ের রঙে যেন বিদ্যুৎ ঠিকরোচ্ছে, আর নীল চোখে দুটো যেন কাচের গুলির মতো চিকচিক করছে। রতিকান্তবাবুকে উঠে বসতে দেখে কড়া গলায় সাহেব বললেন, "হোয়াট ননসেন্স ইজ দিস? গেট ডাউন!" রতিকান্তবাবু
সাহেবের ধমক খেয়ে কবরের চাতাল থেকে মারলেন এক লাফ। সাহেব ভাঙা ভাঙা বাংলায় গলার স্বর কঠিন করেই বললেন, কি নাম আছে তোমার? আগে আমার নাম রতিকান্ত পোদ্দার। এত রাতে তুমি কবরখানায় মধ্যে আসিয়াছ কেন? আমি ভুল করে এসে পড়েছি সাহেব, আর কখনো আসবো না। আর কখনো আসিবার সময় তুমি পাইলে তো আসিবে, আমি তো এক্ষণে তোমাকে গলি করিয়া মারিয়া দিবে। রতিকান্তবাবু আত্মহত্যা করবেন বলে এসেছিলেন, কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে লাগলেন এবং বললেন, আমাকে এবারের মতন ক্ষমা করুন সাহেব, আমি এর আগে কখনো এখানে আসিনি। মা কালীর দিব্যি আর কখনো আসবও না। বহু দুঃখে এসেছিলাম বলে পকেট থেকে কাগজে মোড়া বিষটা বের করে আনলেন। এই দেখুন, আমি এটাকে সুইসাইড করব বলে এসেছিলাম। কি ওটা? এটা বিষ। কই দেখি। রতিকান্তবাবু সাহেবের হাতে বিষটা দিতেই সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, এটা খাইলেই ইঁদুর ছুটা মরিবে, তুমি মরিবে কেন? একবার বমি করিলেই তো বেঁচিয়া উঠিবে তুমি। একদম ভেজাল চিজ আছে। রতিকান্তবাবু আঁতকে উঠে বললেন, হ্যাঁ, ভেজাল? তবে না তো কি, তোমরা স্বদেশীরা আসল মাল খাওয়াবে লোককে, তা যাক, কিন্তু তুমি সুসাইড করিতে আসিয়েছিলে কেন? আমি মরিয়া যেখানে বাঁচিয়া উঠিতে চাহিতেছি, তুমি বাঁচিয়া সেখানে মরিয়া চাইতেছে কেন? রতিকান্তবাবু তো লাফিয়ে উঠলেন, আপনি বাঁচতে চাইছেন? মানে আপনি বেঁচে নেই, তার মানে আপনি মৃত? হ্যাঁ, আমি মৃত। বাঁচিয়া থাকিলে আমি এই রাত দুপুরে তোমার সঙ্গে এখানে কি নকশা মারিতে আসিতাম? তুমি যে কবরের উপর শুইয়া আছো, এইটাই আমার খবর। রতিকান্ত বললেন, ও বুঝেছি। তা আপনি কতদিন আগে মরেছেন সাহেব? তাহা শুনিয়া তোমার লাভটা কি? তোমার স্বদেশীরা একদিন আমাকে গলি করিয়া মারিয়াছিলে। তা হতে পারে, তবে আমি কিন্তু স্বদেশী ফদেশী নয় সাহেব। দেশ এখন স্বাধীন হয়ে গেছে। আমি আপনাকে মারিনি, মা কালীর দিব্যি, দয়া করে আমাকে ছেড়ে দিন। ড্যাম ফুল ব্লাডি ইডিয়েট, তুমি মরিতে আসিয়াছ যদি তো বাঁচিবার জন্য এত ছটপট করিতেছ কেন? কান ধরিয়া উঠবস করো। রতিকান্তবাবু তো তাই করলেন। স্টপ! এইবার আমাকে সট্ট করিয়া বললি তো, তুমি এইখানে মরিতে আসিয়াছিলে কেন? রতিকান্তবাবু বললেন, আমার দুঃখের কথা কি আর বলবো সাহেব, বড় কষ্টে দিন কাটছে আমার। খুব গরিব লোক আমি, তার উপর চাকরিটাও তো খোয়ালাম। চাকরি খোয়ালে কেন? চুরি করিয়াছিলে না ঘুষ করিয়াছিলে? ওইসব কিছু নয় সাহেব, কোম্পানিটা উঠে গেল। ফের মিথ্যা কথা কলিতেছ? উঠিয়া গেল না উঠাইয়া দিলে? কোনো কোম্পানি কি শুটু শুটু উঠিয়া যায়? যাক, তুমি তাহলে বলিতে চাও চাকরি খোয়াইয়া তুমি অসুবিধায় পড়িয়াছ, পেট ভরিয়া খাইতে পাও না? হ্যাঁ, আমার বউ ছেলে মেয়ে সব আছে। আমি এখন এমনই অভাবে পড়িয়াছি যে নিজেও খেতে পাই না, তাদেরকে খেতে দিতেও পারি না। এই জন্য তুমি মরিতে আসিয়াছিলে? ঠিক তাই। মরিয়া তুমি ভূত হইতে আর আকাশ হইতে খাবার পাড়িয়া উইডারের খাইতে দিতে। এই তো
হ্যাঁ, ইডিয়েট, তোমার কি ধারণা সব লোক মরিলেই ভূত হয়? জানি না তো সাহেব। ঠিক আছে, আমি তোমার সব কথা তো শুনিলাম, তোমার সুসাইড করিবার প্রয়োজন নেই। আমি তোমাকে একটা গিনি দিতেছি, তুমি এইটি লইয়া চলিয়া যাও। এইটি বিক্রয় করিলে অনেক টাকা পাইবে তুমি। ওই টাকায় তোমরা পেট ভরিয়া খাইয়া বাঁচিবে। টাকা ফুরাইলে তুমি আবার আসিবে আমার কাছে, আমি তোমাকে আবার গিনি দিব। কিন্তু এই কথা তুমি কাউকে বলিবে না, যদি বলো আমি তোমাকে মারিয়া ফেলিব। রতিকান্তবাবু গিনিটা পকেটে পুরেই কবরখানার বাইরে এসেই একবার গিনিটা বের করে দেখলেন সত্যি সেটা পকেটে আছে কিনা। কেননা এতক্ষণ যা ঘটে গেল তা তো রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। হাত দিতেই ধাতব গিনিটা হাতে ঠেকলো। এই তো রয়েছে। তবে তো মিথ্যা নয়, কেননা তার বারবারই মনে হচ্ছিল এতক্ষণ তিনি স্বপ্ন দেখছিলেন। কিন্তু চকচকে গিনিটা তাকে স্মরণ করিয়ে দিল এতক্ষণ যা তিনি দেখেছেন তা সত্যি। রতিকান্তবাবু গিনিটা পরদিনই একটি জুয়েলারির দোকানে বিক্রি করে অপ্রত্যাশিতভাবে অনেকগুলি অর্থ লাভ করলেন। কারণ গিনিটার ধাতব মূল্যের থেকে এর প্রাচীনত্বের দাম ছিল অনেক। দোকানদার রতিকান্তবাবুর পূর্ব পরিচিত। গিনি দেখেই বললেন, কি ব্যাপার রতিকান্তবাবু, এ মাল কোথায় পেলেন? কোথায় আর পাবো মশাই, আমারই ছিল। বাবা জাহাজে কাজ করতেন, সাহেবদের নেক নজরে পড়ে গিয়েছিলেন। দু একদিন ছাড়াই সাহেবরা বাবাকে একটা করে গিনি উপহার দিতেন। তারই কিছু কিছু জমানো ছিল। এতদিন তো বেচিনি, এখন অভাবের জ্বালায় বেচতে এসেছি। তা বেশ করেছেন। তবে একটা কথা, আপনার যখনই ওইগুলো বেচবার দরকার হবে তখন আমার দোকানেই আসবেন, কেমন? কেননা এই জিনিস আমরা দাম দিয়ে কিনলেও এগুলো আমরা নষ্ট করব না। এতদিন আপনার সঞ্চয়ে ছিল, এবার আমার সংগ্রহে থাকবে, এই আর কি। রতিকান্তবাবু গিনি বিক্রির টাকা গৃহিণীর হাতে তুলে দিয়েই নিশ্চিন্ত হলেন। গৃহিণী তো অবাক, বললেন, ও বাবা, এত টাকা কোথায় পেলে গো তুমি? এই যে শুনলাম তোমার চাকরি নেই। চাকরি তো সত্যিই নেই, আপাতত ছোটোখাটো কাজ একটা জুটিয়ে নিয়েছি, তবে দিন মানে নয়, রাতে। রাতে? কোনো খারাপ কাজ নয় তো গো? না, আর হলেই বা তোমার তাতে কি? খারাপ কাজ করলে তার ফল আমি ভোগ করব, তুমি তো আর করবে না। আমি টাকা আনবো, তুমি সংসার চালাবে। আমি কি করছি না করছি সে ব্যাপারে তুমি একদম মাথা ঘামিও না। গৃহিণী তো চুপ করে গেলেন। রতিকান্তবাবু সাহেবের কথা মতো গিনি প্রসঙ্গ তুললেন না, সাহেবের কথাও বললেন না। তবে পরদিন থেকে রোজই সন্ধ্যের পর চাকরি করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা কবরখানায় চলে যেতেন এবং সাহেবের স্মৃতিসৌধ নিজের হাতে পরিষ্কার করে দিতেন। সাহেবও রোজই একবার করে দেখা দিতেন রতিকান্তবাবুকে এবং প্রয়োজনে মাঝে মধ্যে একটি করে গিনি উপহার দিতেন। এইভাবেই দিন যায়। একদিন হঠাৎ গিনি বিক্রি করতে গিয়ে রতিকান্তবাবু হাতে নাতে ধরা পড়লেন গেলেন সাদা পোশাকের পুলিশের হাতে। দোকানদারের কারসাজিতেই হোক বা অন্য কোনোভাবেই হোক রতিকান্তবাবু পুলিশের শিকার হলেন। পুলিশ নানাভাবে চাপ সৃষ্টি করে জানতে চাইল রতিকান্তবাবুর কাছে এগুলি চোরাই মাল না সত্যিই তাদের পিতৃপুরুষের সঞ্চিত সম্পত্তি। যদি তাই হয় তবে তার পরিমাণ এখন কত? রতিকান্তবাবু কি আর বলেন, তিনি একই কথা বারবার বলতে লাগলেন, এইসব চোরাই মাল নয়, সবই তার পিতৃদত্তের ধন। এমনকি এও বললেন,
আজকের এই গিনিটি ছাড়া তার সঞ্চয়ে আর একটি গিনিও অবশিষ্ট নেই। পুলিশ তবুও তার কথা বিশ্বাসই করল না, কেননা এই গিনিগুলোর একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। যথেষ্ট সময়ের ব্যবধানে এগুলো তৈরি হয়েছিল, কাজেই একই লোকের কাছে বিভিন্ন সময়ের এতগুলো গিনি কি করে থাকতে পারে? এটা একটা তো রীতিমতো সন্দেহের ব্যাপার। তাই পুলিশ রতিকান্তবাবুকে অ্যারেস্ট করে তার বাড়িতে এসে ঘর দর তছনছ করে চারিদিকে তন্ন তন্ন করে নেড়ে ঘেটে কিছুই না পেয়ে ফিরে গেল। ফিরে গিয়েও লকআপে রাখা রতিকান্তবাবুকে ভীতি প্রদর্শন করে কথা আদায়ের চেষ্টা করতে লাগলো। রতিকান্তবাবু তো অনেক কাদাকাটা করলেন, দারোগাবাবুর হাতে পায়ে ধরলেন, কিন্তু কোনো ফল হলো না তাতে। রতিকান্তবাবুর গৃহিণী এসেও হাতে পায়ে ধরলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। দারোগাবাবু বললেন, যতক্ষণ না সত্যি কথা বলবেন উনি, ততক্ষণ ওকে ছাড়া যাবে না। রতিকান্তবাবুর গৃহিণী স্বামীর কাছে গিয়ে কেঁদে বললেন, আবার তখনই সন্দেহ হয়েছিল, নিশ্চয় তুমি কোনো খারাপ কাজ করছো। কেন ও কাজ করতে গেলে তুমি? রোজ সন্ধ্যাবেলায় তুমি চাকরি করতে যাওয়ার নাম করে বেরোতে আর ফিরতে রাত 12টার পর। এখন আমি কি করি গো? রতিকান্তবাবু তখন সাহেবের নিষেধ সত্ত্বেও সব কথা খুলে বললেন গৃহিণীকে, এবং বললেন, যেভাবেই হোক সাহেবের সঙ্গে একবার দেখা করে এই বিপদের কথাটা জানিয়ে আসতে হবে। গৃহিণী তো ভয়েই সারা, শোনা মাত্রই আটকে উঠলেন। ওরে বাবা, কবরখানায় ঢুকে সাহেব ভূতের সঙ্গে আমি কি করে কথা বলবো গো? একেই তো আমার ভূতের ভয়। রতিকান্তবাবু বললেন, তা অবশ্য ঠিক, তবুও তুমি এক কাজ করো, আমি বরং একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি সেটা সাহেবের কবরের ওপর পাথর চাপা দিয়ে রেখে এসো। তবে খুব সাবধান, ভুলেও যেন কারোর কাছে যেন এই কথা বলবে না। না না, তা তো বলবো না, কিন্তু সাহেবের কবর চিনব কি করে? সেসব বলে দিচ্ছি আমি, বলেই রতিকান্তবাবু একটা সাদা কাগজের 2-1 ছত্রে নিজের বিপদের কথা জানিয়ে লিখে দিলেন, প্লিজ হেল্প মি। তারপর গৃহিণীকে বুঝিয়ে দিলেন কিভাবে কোনখানে যেতে হবে, এবং এও বলে দিলেন ওই কবরখানার সবচেয়ে বড় যে স্মৃতিসৌধটা আছে সেটাই সাহেবের। রতিকান্তবাবুর গৃহিণী দিনের আলো থাকতে থাকতেই রক্ষীদের নজর এড়িয়ে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে কবরখানায় ঢুকে পড়লেন। তারপর রতিকান্তবাবু যেভাবে যেমন করে যেতে বলেছিলেন ঠিক সেইভাবে গিয়ে এখানকার সবচেয়ে যে বড় স্মৃতিসৌধটা আছে সেখানে পৌঁছলেন। তারপর বিশেষ চিহ্ন আঁকা দীর্ঘ এপিটাফের নিচে একটি পাথর চাপা দিয়ে চিঠিটা রেখে এলেন। রাত তখন 1টা। থানার লকআপের ভেতরে দারোগাবাবু রতিকান্তবাবুকে জিজ্ঞাসাবাদের পর জিজ্ঞাসাবাদ করেই চলেছেন, আর রতিকান্তবাবুও সেই একই উত্তর দিয়ে যাচ্ছেন, বিশ্বাস করুন আপনারা, আমি চুরি করিনি, এই সবই আমার পিতৃদত্ত ধন, যা ছিল সবই বেচে দিয়েছি। তাছাড়া আপনারা তো আমার বাড়ির তল্লাশি করেছেন, দেখেও এসেছেন, তবুও কেন অবিশ্বাস করছেন আমাকে? অবিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বলেই করছি। এইসব দুষ্প্রাপ্য গিনিগুলো আপনার পিতৃদত্ত ধন হলে আপনার এরকম দশা হতো? আপনি তাহলে ভাড়া বাড়িতে টিনের ঘরে থাকতেন, চালাকির জায়গা পাননি বুঝি? রতিকান্তবাবু নীরব। সত্যি তো, কি উত্তর দেবেন তিনি? এমন সময় হঠাৎ এক কাণ্ড ঘটল। রুদ্রমূর্তিতে ঝড়ের বেগে যিনি এসে দাঁড়ালেন তাকে দেখেই চমকে উঠলেন সকলে। দারোয়ান থেকে ওসি পর্যন্ত সন্ত্রস্ত হয়ে স্যালুট করলেন তাকে। সেই অতি ভয়ঙ্কর মূর্তি দেখে ভয়ে কাঁপতে লাগলো সবাই। কে ইনি? পুলিশ কমিশনার? না তো, তিনি তো বাঙালি। তবে কি সেন্ট্রাল থেকে এসেছেন কোনো ব্রিগেডিয়ার?
তাই বা কি করে হবে? ইউনিফর্ম তো পরে আছেন উচ্চপদস্থ সার্জেন্টের। তাহলে কি অসাধারণ ব্যক্তিত্ব, কি ভয়ানক তার নীল চোখের চাহনি, কি হিংস্র তার লাল টকটকে মুখ। খাঁটি ইংরেজ সাহেব। কে পাঠালো একে? কোথা থেকে এলো? সাহেব এসেই গট গট করে ওসির ঘরে ঢুকলেন। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রুদ্ধ চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখলেন। টেবিলের কাগজপত্রগুলো একটু একটু করে নাড়াচাড়া করলেন। চেয়ারটা টেনে নিয়ে একবার বসতে গিয়েও বসলেন না। জুতো শুদ্ধ একটা পা চেয়ারের ওপর রাখলেন। তারপর টেবিলে রাখা ময়লা ছোপধারা কাঁচের গ্লাসটা ঘরের কোণে আছাড় মেরে বোমার মতন ফাটিয়ে দিলেন। তারপর বললেন, আমার ঘরের এই রকম অবস্থা কে করিয়াছে? তারপর ওসির দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, হু আর ইউ? ওসি সন্ত্রস্ত হয়ে বললেন, স্যার, আমি বর্তমানে এই থানার ভারপ্রাপ্ত অফিসার। ইউ ব্লাডি ফুল! টেল মিস্টার টেগার্ট, ইউ আর রিয়েলি আনফিট ফর দিস পোস্ট। তারপর গোটা থানার চারিদিকে ব্যগ্র বিক্রমে ঘুরে ফিরে দেখে লকআপের কাছে এসে রতিকান্ত বাবুর দিকে তাকিয়ে ওসিকে বললেন, এই লোকটাকে তোমরা ধরিয়া রাখিয়াছ কেন? একে আমরা স্মাগলার সন্দেহ করে ধরে রেখেছি, স্যার। ব্লাডি ফুল! হু ইজ আ ভেরি গুড ম্যান। আই নো হিম। যদি ভালো চাও তো তোমরা ইহাকে এক্ষুনি ছাড়িয়া দাও। বলিয়া সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো রতিকান্তবাবুকে। লকআপ থেকে বেরিয়ে রতিকান্তবাবু দেতো হেসে সাহেবকে একটা স্যালুট দিলেন। সাহেব রতিকান্তবাবুকে ধমকালেন, গেট আউট অফ হিয়ার। রতিকান্তবাবু সাহেবের এরকম মূর্তি কখনো আগে দেখেননি। এমন ইউনিফর্ম পরা বদমেজাজি পুলিশি চেহারা কখনো দেখেনি। তাই ধমক খেয়ে কোনো রকমে কোচা গুটোতে গুটোতে দৌড়ে পালালেন। রতিকান্তবাবু চলে যাওয়ার পর সাহেবও চলে গেলেন ঝড়ের বেগে। আর থানা শুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। সাহেব যাওয়ার আগে পুলিশের খাতায় খসখস করে কি যেন লিখে গেলেন। বিস্ময়ের ঘোর কাটলে সবাই একটু অপ্রকৃতস্থভাবে থেকে প্রকৃতস্থ হয়ে খাতার পাতার উপর ঝুঁকে পড়ে দেখলেন সাহেব যা লিখে গেছেন, দি ম্যান ইজ নোন টু মি অ্যান্ড অ্যাজ সাচ আই অ্যাম রিলিজিং হিম। লেখার শেষে নিজের নাম সইও করে গেছেন সাহেব। ঘটনার আকস্মিকতায় সকলে এমনই সম্মোহিত হয়ে পড়েছিলেন যে সবাই যেন কীরকম হয়ে গিয়েছিলেন। সাহেবকে চ্যালেঞ্জ করার মতো মনোবল ছিল না কারোর। যাই হোক, সেই রাতের সেই অবাস্তব অভিজ্ঞতার সত্যাসত্য যাচাই করতে গিয়ে দেখা গেল টেগার্ট যখন পুলিশ কমিশনার ছিলেন তখন এই নামাঙ্কিত ব্যক্তি ওই থানারই একজন ভারপ্রাপ্ত অফিসার ছিলেন। পুরনো নথিপত্রের সইয়ের সঙ্গে সে রাতে সেই রহস্যময় মানুষটির সইয়ের হুবহু মিল পাওয়া গেল। শুধু তারিখেরই না, যা হেরফের হলো। এবং অনুসন্ধানে এও জানা গেল এই সাহেবটি তৎকালীন সময়ে স্বদেশীদের হাতে নিহত হয়েছিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। আজকে আমার একটু গলাটা ভালো নেই তো, সেই জন্য আর কি ঠিক মতনভাবে পড়তে পারলাম না। ঠিক আছে, যেটুকু পড়লাম তার মধ্যেখানে বুঝে নিও। ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি।